জাহাঙ্গীর সাহেবকে বলছি, কোন বাবা আছে বলবেন আমার কথাটাকে আটকাতে। আপনার কোন বাবার কথা শুনে ভুল সেকশন দিয়েছেন, জামিন যোগ্য সেকশন দিয়েছেন, একটা মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে, একটা শিশু সমেত, তারপরে টর্চার হচ্ছে। আপনি মনে করছেন কি পার পেয়ে যাবেন? আমি আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই, দুয়াবার এবং সাথে সাথে যারা এই ধরনের অন্যায় করেছেন, মাইকের আওয়াজ নিশ্চিতভাবে শুনতে পাচ্ছেন, তাদের বলে দিতে চাই 2019 সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের একটা কর্মীকে এরা খুন করেছিল। তৃণমূলের বেশ কিছু লোকেরা ভেবেছিল তৃণমূলের হয়ে খুন করেছি, পার পেয়ে যাব, কিন্তু আইনি লড়াইয়ে 5 জনের যাবজ্জীবন হয়েছে। এটা মাথায় রাখবেন। আইনের চক্করে বললে কোনো মমতা ব্যানার্জি, কোনো শুভেন্দু অধিকারী, কোনো বাবা বাঁচাতে পারবে না। আর আপনি আমার বাড়িতে এসে আমার বাড়ির মেয়েকে তুলে নিয়ে চলে যাবেন, আমি ভাবছেন চুপ করে থাকবো নাকি? সৌজন্যতার রাজনীতি করি বলে এসে কিছু বলিনি তখন, এটা মাথায় রাখবেন। সৌজন্যতার রাজনীতি করি মানে, চুপ থাকি মানে দুর্বল ভাববেন না। ওরকম ওসিআইসি কে অনেক আমরা হাইকোর্টে ছুট কাটাচ্ছি। ঢোলা থানার ওসি স্যারকে, কি আইসি স্যার ওটা, ঢোলা থানার আইসি স্যারকে জিজ্ঞাসা করবেন, ডেটের পর ডেট নিচ্ছে ঠিক কথা, 60 বছর কিন্তু ওই বাবুকে চাকরি করতে হবে। এখন কি করছে? খুব বেশি হলে কি করবে? ডেটের পরে ডেট নেবে, এর থেকে বেশি আর কিছু করতে পারবে না। কিন্তু গীতে রেখে দিয়েছি বড়শি দিয়ে। বিভিন্ন থানার ওসিআইসিদের জিজ্ঞাসা করবেন, হ্যাঁ, যারা যে সমস্ত ওসিআইসিরা নিরপেক্ষতা বজায় রেখে কাজ করছে তাদেরকে আমরা 2 হাতে স্যালুট দিই। দুর্ভাগ্য আমাদের, এত বড় ঘটনা ঘটে গেল, ভাঙচুর করলো, এসে মার্ডার করে দিবা, আমাদের ধনঞ্জয় বাবুকে মার্ডার করে দিবার চক্রান্ত করেছিল। ভাগ্যক্রমে সৃষ্টিকর্তা এনার আয়ু রেখেছিল বলে ইনি প্রাণে বেঁচেছেন। তারপরেও এত বড় ঘটনা ঘটে গেল, কোনো ব্যবস্থা নেয়নি সেই মতো। ঠিক আছে, চাটুকারিতা করুন, এর জবাব আমি কোথা থেকে নিতে হবে এবং যে জায়গা থেকে নেব সেটা কি হবে? রেকর্ডেড হবে। এখানে বলছি কতজন শুনবে? আর রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমি প্রশ্ন করব, ভাই আমি ছাড়বো না, আমি ছাড়বো না। ফজিলা বাবু বোনের জন্য, এই দাদার জন্য আমি ছাড়বো না, ছাড়ার কোনো প্রশ্নই আসে না। আরো 2-1 জনের উপর আক্রমণ হয়েছে, বাইক ভাঙচুর হয়েছে, বাড়ি ঘর ভাঙচুর হয়েছে। এটা উত্তরপ্রদেশ নাকি? এটা অসম নাকি? এটা পশ্চিম বাংলা তো। এখানে একটা সংখ্যালঘু বাড়ির মহিলাকে রাত্রেবেলা তুলে নিয়ে চলে যাচ্ছে, একটা সংখ্যাগুরু বাড়ির লোককে এসে মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে। এটা কি চলছে? ভাবছে পুলিশ সব ম্যানেজ করে নেব। এটা মাথায় রাখবেন। আপনার দিদিমণি নওশাদকে ম্যানেজ করতে পারেনি, আপনি তো সামান্য থানার একটা আইসি। 18 খানা কেস দিয়েছে, কি আমাকে ম্যানেজ করতে পারেনি? জানেন তো, যখন যাদের জন্ডিস হয় মালা পড়ায় না, অনেক জায়গায় পড়াই তো। কেন পড়ায়? যে মালা বাড়তে বাড়তে মাটিতে যখন ঠেকে যাবে জানবে জন্ডিস তার চলে গেছে। আমার আগে 13 খানা কেস ছিল, নতুন 5টা কেস দিয়েছে। কেন? আমি ওয়াকাফের বিরুদ্ধে কথা বলেছি বলে। আমি বলেছি বলে যে ওয়াকাফ আইন প্রত্যাহার যতদিন না পর্যন্ত হচ্ছে বাংলাতে আন্দোলন চালিয়ে যাব। আমি বলেছি বিজেপির বিরুদ্ধে আন্দোলন চলবে, বিজেপিকে বাংলা ছাড়া করব। আমরা বলেছি বিজেপির এই আইনকে প্রত্যাহার করতে বাধ্য করাবো। মমতা ব্যানার্জির রাগ হয়ে গেছে, বিজেপির বিরুদ্ধে বলছি আর মমতা ব্যানার্জির রাগ হচ্ছে। আমার নামে 5টা মামলা নতুন করে দিয়েছে। কটা হয়েছে মামলা? 18টি। আমি একটুও ভয় পাইনি। আমি মামলাগুলোকে একটা একটা ফুল ভাবছি। আমার গলায় মালা পরানো হচ্ছে, একটা একটা ফুল হচ্ছে। যখন ফুল বাড়তে বাড়তে মাটিতে ঠেকে যাবে তখন আমি নিজেকে নেতা বলে দাবি করবো যে না, এতদিন পর্যন্ত এত মামলা আছে, মাটিতে ঠেকেছে, এবার আমি নেতা হয়েছি। ও ভয় আমি খাই না। আর ধমকে চমকে আশা করছি যারা 2 নম্বরই আছে, 3 নম্বরই আছে, তারা বেরিয়ে যাচ্ছে ছিটকে, তাদের নিয়ে আমরা ভাবি না কোনো দিনের জন্য। আমরা চাইবো যদি 10টা থাকে যেন 10টা সলিড থাকে, 10টা আমার ফাজিলার মতো থাকবে, 10টা আমার ধনঞ্জয় বাবুর মতো থাকবে। বেশি দরকার নেই আমার, কিন্তু যে কটা থাকবে সলিড থাকবে। আপনারা ভাবতে পেরেছেন? এটা যদি আজকে উত্তরপ্রদেশে হতো
পশ্চিম বাংলার সংখ্যালঘু নেতাগুলো বিশেষ করে বড় বড় করে লিখতে রাখতো, এই দেখো উত্তরপ্রদেশে বিরোধী দলের মুসলিম প্রার্থীকে, মুসলিম মহিলা প্রার্থীকে তুলে নিয়ে চলে গেল বর্বর বিজেপি। আর আমাদের পশ্চিম বাংলাতে সংখ্যালঘু মুসলমানের বাড়িতে ঢুকে গভীর রাত্রে তার বাড়ির মেয়েকে, কারো বাড়ির বউকে তুলে নিয়ে চলে গেল পশ্চিম বাংলার সংখ্যালঘু যারা দাবি করে নেতা, যারা বিভিন্ন সময় কথা বলে, তাদের মুখে কে গোজা আছে? আজকের এই মঞ্চ থেকে আমি প্রশ্ন করতে চাই তাদেরকে। তারা মুখে নিয়ে নিয়ে বসে আছেন। নিশ্চিতভাবে মমতা ব্যানার্জি কিছু হারামের টাকা মুখে পড়েছে আপনাদের। এগুলো বন্ধ করুন, নাহলে আগামী দিনে সমাজের কথা বললে, সোসাইটির কথা বললে বাংলার জনগণ কিন্তু আপনাদের দিকে থুতু ছুড়বে। যদি আপনি মনে করেন জনগণের হয়ে বলা দরকার, মানুষের জন্য কথা বলা দরকার, উত্তরপ্রদেশে অত্যাচার হলেও যেমন মুখ খুলছেন, আসামে অত্যাচার হলে যেমন মুখ খুলছেন, ঝাড়খণ্ডে অত্যাচার হলে যেমন মুখ খুলছেন, তামিলনাড়ুতে অত্যাচার হলে যেমন মুখ খুলছেন, আমাদের পশ্চিম বাংলাতেও যে অনৈতিক অনাচার চলছে এর বিরুদ্ধে আপনাদের মুখ খুলতে হবে। না হলে মুখে আপনি স্যালোটেপ লাগিয়ে চুপ করে ঘরে বসে থাকুন। দালালি, আমি দালালি শব্দটা প্রয়োগ করতে চাই না, কিন্তু আমাকে সত্যি আজকে বলতে বাধ্য হচ্ছে। কি লেভেলে গিয়েছে বলুন তো? মমতা ব্যানার্জি বলল ওয়াকফ নিয়ে যদি আন্দোলন করা হয় দিল্লি গিয়ে করবেন। কাই সেই তারা কোথায়? যারা কদিন আগে সার্টিফিকেট দিচ্ছিল অমুক জায়গায় না প্রোগ্রামে গেলে সে মুসলমানের বাইরে নাকি চলে যাবে, তমুক জায়গায় প্রোগ্রাম করতে হবে, ওয়াকফের জন্য আন্দোলন করতে হবে, ওয়াকফের জন্য আন্দোলন করতে গেলে নাকি জীবন দিয়ে দেব, এত বড় বড় যারা ডায়লগ দিচ্ছিল তারা কোথায়? মমতা ব্যানার্জির এই কথার বিরুদ্ধে তাদের কেন পেন চলছে না? তারা কেন আওয়াজ দিচ্ছে না? এই মঞ্চটা আমি মঞ্চ থেকে আওয়াজ তুলতে চাই। তারা কোথায়? তাদেরকে খুঁজবেন না? সেই সমস্ত মানুষগুলোকে খুঁজে রাখুন যারা বিজেপির বিরুদ্ধে চিৎকার করে কিন্তু আমার রাজ্যের বিষয়ে কথা বলে না। আর আমরা বিজেপি বর্বরের বিরুদ্ধে যেমন কথা বলি, মোদী অমিত শাহর বিরুদ্ধে যেমন কথা বলি, আমাদের রাজ্যেও ঘটে চলা অন্যায়ের বিরুদ্ধে আমরা একইভাবে প্রতিবাদ করি। তাদের সাথে এটা আমাদের তফাৎ। আমি ধন্যবাদ জানাবো যে আমার রাজ্য তথা জেলা নেতৃত্ব এবং এলাকার নেতৃত্ব যারা সবাই মিলে ঐক্যবদ্ধ লড়াই করেছে বলেই পুলিশ দ্রুত উদ্ধার করেছে। তবে আমি আপনাদের বলি, আমি একটা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, যে আর একবার বলুন আমাদের ফজিলা কাজীকে কি করেছিল? কিডন্যাপ করেছিল, করতে বলুন। কি বলছি বুঝতে পেরেছেন? আমি আবার বলছি করতে। তখন বলেছিলাম আমি সকালে আসব, আমি কখন আসব প্রমাণ আমি দিয়ে দেবো। আমি দেখছিলাম আমার নেতারা তৈরি হতে পেরেছি কি পারেনি, ওই জন্য বলেছিলাম সারা রাত তোমরা কি করো দেখি, সকালে আমি ঢুকবো। রাতি উদ্ধার হয়েছে। আপনার ফোন সমেত নিয়ে গেছিল না ফোন ছেড়ে গিয়েছিল? আচ্ছা, ফোন রেখে দিয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সেইগুলো সব হবে কোর্টে সব। আস্তে আস্তে বাবু, আস্তে বসো, ওখানে বসে পড়ো না বাবু, বসে পড়ো বসে পড়ো বসে পড়ো। হ্যাঁ, ওইগুলো সব জানি। বাচ্চাটাকেও ছাড়েনি, ওই বাচ্চাটারও শারীরিক অত্যাচার হয়েছে, ওকেও মারধর করেছে। তবে আমি একটা কথা আপনাদের বলে যাচ্ছি, যে ব্যাটারা এই কাজের সাথে যুক্ত আছে আপনারা যদি ভুলে যান ভুলে যাবেন, আমি নওশাদ সিদ্দিকী কিন্তু তাদেরকে ছাড়বো না, এটা বলে যাই। আপনারা ভুলে যেতে পারেন, কারণ আমাদের যে সেকশনগুলো আমরা কোর্ট থেকে গিয়ে অ্যাড করব, ও ভাবছে ওর এমএলএ হতে পারে, ওর এমপি হতে পারে বলে সেকশন অ্যাড করবে না, কিন্তু পেনের খোঁচা দেওয়ার জন্য আমাদের অ্যাডভোকেটরা আছে। আইনি লড়াই হবে, সেকশন অ্যাড করব, ছাড়বো না। ভাবতে পেরেছেন? ভোট দিতে গেলে তখন ডিস্টার্ব, আটকায়, গণনা কেন্দ্রে সার্টিফিকেট কেড়ে নিচ্ছে, সেখানে ডিস্টার্ব। জিতে যাওয়ার পরে সামান্য একটা উপসমিতি, আরে যাদের রাজ্যের সরকার চলছে, 200-র অধিক এমএলএ আছে, প্রায় 29টা এমপি আছে, রাজ্যসভা লোকসভা মিলিয়ে প্রায় 40-এর কাছাকাছি এমপি আছে, এত পঞ্চায়েত তারা জিতে আছে, এত সমিতি তারা জিতে আছে, এত জেলা পরিষদ তারা জিতে আছে, সামান্য একটা উপসমিতির জন্য নোংরামি করছে কেন? এদের পালক গজিয়েছে।
এই আইনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এদের পালকটা আমাদেরকে কাটতে হবে। তবে যারা করেছেন তাদেরকে শুনিয়ে দিয়ে যেতে চাই, যা তোদের অভিষেক ব্যানার্জিকে বলিয়ে দিবি, তোদের মমতা ব্যানার্জিকে শুনিয়ে দিবি, দম থাকলে আর একবার অপহরণ করে দেখা। আমি একটা চ্যালেঞ্জ করে যাচ্ছি, আর তোদের এমএলএ আর এমপি কথা তো বাদ দে, পারলে আর একবার অপহরণ করে দেখা। আর আমি আবারও বলে যাচ্ছি, এই কটা দিন আছে 9 তারিখ, তার আগে যদি আপনার থানার বড়বাবু যদি ডেকে নতুন করে এফআইআর অ্যাড না সেকশন যোগ করে, সেকশন না অ্যাড করে, আমি আপনাদের বলে যাচ্ছি 9 তারিখ থেকে বিধানসভা শুরু হবে। আর আমি ওই দিনের অপেক্ষায় থাকবো। মমতা ব্যানার্জি প্রত্যেক দিন আসে না, বললাম মমতা ব্যানার্জি প্রত্যেক দিন আসে না, আসলে তো কান রাখতে পারবে না, আসে না। যেই দিন মমতা ব্যানার্জি আসবে ওই দিনই আমি হয় মেনশন করব, নালে 0 আওয়ার, মানে যাই হোক না কেন বলছি, আপনার এই কি থানা, কুলপি থানার কৃতকর্মর জবাব আমি মমতা ব্যানার্জির কাছ থেকে নেব, এটা মাথায় রাখবেন। আর যদি অ্যাড সেকশন অ্যাড হয়ে যায়, এখানকার কুলপির খবর আমি কুলপিতেই রাখবো। আর যদি মনে করে কুলপির খবর পশ্চিম বাংলার আইনসভার মধ্যে ঢুকানো দরকার আছে, থানার ওসিআইসি কে আছেন, যে বাবার কথা শুনে ঢুকিয়েছেন, সেই বাবাকে বলবেন। যদি বিধানসভায় সেই বাবা হাজির থাকে, যে নওশাদ সিদ্দিকী মমতা ব্যানার্জির সামনে ম্যাউ ম্যাউ করে না, যেগুলো বলে মমতা ব্যানার্জি হাঁ হয়ে শোনে, জিজ্ঞাসা করবেন। যদি এমএলএ এর কথা শুনে সেকশন না দেয়, তাহলে জিজ্ঞাসা করবেন তাকে, ছাড়বো না আমি ভাই। আর এমন ভাবেই বলবো যাতে গায়ে ভালো করে লাগে। কেমন ভাবে বুঝতে পারছেন? এমন ভাবে বলবো যেন মমতা ব্যানার্জি যখন অপমানিত হয় তার দপ্তরের অফিসারের জন্য। মানে কেন বলুন তো, মানে তবে আমি অশ্লীল কোনো ভাষা বলবো না, শালীনতা বজায় রেখে এমন বলবো যাতে মমতা ব্যানার্জির যেন প্রচন্ড ভাবে কথাটি গায়ে লাগে। যত কথাটি গায়ে লাগবে এই চালানোর নেতাদের জন্য ওনাকে কথা শুনতে হবে, বুঝতে পারছেন? ক্ষোভটা কার উপরে পড়বে? যে এই অফিসার মনে করছে আমি সেকশন কমিয়ে দেব, তার উপরে পড়বে, এটা মাথায় রাখুন। তাহলে টাইটটা কোথায় দিতে হবে বুঝতে পেরেছেন? কি করবে? আপনারা ভাবছেন পুলিশের বিরুদ্ধে এত বলছে, কি করবে নাকি? ওনার হুঁশ নাই? এই ফজিলা কাজীর মাইনে, ট্যাক্সের টাকা থেকে ওনার মাইনে হচ্ছে, ওনার হুঁশ নাই? এই ধনঞ্জয় বাবুর ট্যাক্সের টাকাতে ওনার মাইনে চলছে, এই হুঁশ নাই? এই বাবুর মহলের মানুষের ট্যাক্সের টাকা থেকে ওনার মাইনে হচ্ছে, উনি যে খাকি ড্রেসটা পরে আছে ওটাও এই ধনঞ্জয় বাবু এই ফজিলা কাজীদের ট্যাক্সের টাকা থেকে পড়ে আছে। উনি কি ভুলে যাচ্ছেন নাকি? আর যদি উনি ভুলে যায়, ওনাদেরকে আমাকে কি করতে হবে? তাহলে একটু স্মরণ করিয়ে দিতে হবে। এই স্মরণ করাচ্ছি এসে, আপনার ডিউটি কি? আমি শুধু ভাবছি, নামটা কি বলুন না একবার। জাহাঙ্গীর বাবুর পরিবারের লোকজন আমার অডিওটা নিশ্চিতভাবে দেখবে। আমি তাদের উদ্দেশ্যে বলছি, বাড়ি গেলে জিজ্ঞাসা করবেন কেমন দালাল হয়েছে, যে একটা মেয়েকে তুলে নিয়ে চলে যাবার পরেও যারা তুলে নিয়ে গেল তাদের অ্যারেস্ট করা তো দূরের কথা, তাদের নামে যে সেকশন গুলো দিচ্ছেন, যেগুলো একটা পাতি কেস বানাচ্ছেন। আমি অনুরোধ করছি জাহাঙ্গীর বাবুর বাড়িকে বলবো, বাড়ির লোককে একবার জিজ্ঞাসা করবেন, আরে কত টাকা খেয়েছিলিস রে? আমরা করতে পারছি না, লজ্জিত আমরা। পুলিশ তো আমাদের বন্ধু, যে আমি করতে পারছি না, বাড়ির লোক তো জিজ্ঞাসা করতে পারে, আরে ক টাকা দিয়েছিল রে, তাই না? জাহাঙ্গীর বাবুর বাড়ির লোকটা করুক। আমি শুধু অবাক হয়ে যাচ্ছি। আপনাদের কাছে অনুরোধ করব, জাগ্রত থাকতে হবে, সজাগ থাকতে হবে। এটা উত্তরপ্রদেশে এই ধরনের ঘটনা আমি শুনিনি। হ্যাঁ, উত্তরপ্রদেশে মব লিঞ্চিং হয়েছে, অন্যায় হয়েছে, বাড়ি থেকে জেতা প্রতিনিধিকে বিজেপি তুলে নিয়ে গিয়ে তাদের হয়ে ভোট করানোর জন্য, তাদের হয়ে ভোট দেওয়া, ভোটাভুটিতে অংশগ্রহণের জন্য প্রেসার দিয়েছে। অসম উত্তরপ্রদেশে এই ধরনের ঘটনা নেই, যেটা আপনার আমার দিদির রাজ্যে হচ্ছে। এটা আপনাকে আমাকে ভাবতে হবে যে আমরা কোন রাজ্যে বসবাস করছি, কার হাতে ক্ষমতা তুলে দিচ্ছি। আর এই কিছু অসভ্য বর্বর আছে, এই অসভ্য বর্বর গুলোর জন্য পুরো সমাজ আজকে কি হচ্ছে। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, যদি এই ঘটনাটা, এই বাবু একটু আসতে, এটা বলুন আইএসএফটা ছেড়ে দিন,
ফজিলা কাজীকে ছেড়ে দিন, ধনঞ্জয় বাবুকে ছেড়ে দিন, আমাদের দিকটা পাঠ। এটা যদি বিজেপির একটা মহিলাকে তুলে নিয়ে চলে যেত, এখানে তো এতক্ষণ দাঙ্গা হতো ভাই। কারা গাল খেত, কারা তুলে নিয়ে গেছে, নামে লিস্ট দেখো সব, মোল্লা, না হলে সামনে পিছনে মোহাম্মদ আর মোল্লা আছে। হ্যাঁ, তাহলে কি দাঙ্গা হতো নিশ্চিত ভাবে? কি গাল খেতে হতো যে মুসলমানরা হিন্দু মেয়েদেরকে তুলে নিয়ে চলে গেছে? না ভাই, এটা হতো না। মুসলমানরা এসে ধনঞ্জয় বাবু হিন্দুকে মেরেছে, এটা হতো না। কিন্তু ওই রাজনীতি তো আমরা করি না। তাহলে এরা যদি যদি সাহস এদেরকে দেওয়া হয়, তাহলে আগামী দিনে যদি কোনো একটা বিজেপির কর্মীর সাথে করে, তাহলে তার দায়ভার কাঁধে নিতে হবে, সমস্ত মুসলমানের ঘাড়ে পড়বে, তাই না? অশান্তি হবে, ভাঙচুর হবে, হ্যান হবে। ওরা তো চাইছে, বিজেপি তো চাইছে হিন্দু মুসলমান। এই বাচ্চাটি ওখানে পুকুরে দেখো এ করছে, এ ওখানে ডেকে তোপড়ে তোলো, এ কাদের বাচ্চা আছে তোলো। তাহলে দায়ভার সারা পশ্চিম বাংলার মুসলমানের কিন্তু ঘাড়ে চাপতো। তাহলে এরা এই অসভ্যতা করতে 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 কোথায় যাচ্ছে? এই দিকে এগিয়ে যেতে পারে। তাই যাদের আমি অনুরোধ করব, পাড়ার যে সমস্ত লোকগুলো এই অন্যায়ের সাথে যুক্ত আছেন, তাদেরকে বলবো যে আপনাদের দিয়ে এই অন্যায়গুলো করাচ্ছে। কই আপনার এমএলএ, আপনার এমপি এই অন্যায় করেছে? করবে তারা, এসে এরকম করবে? আর তারা যদি এতই যুক্তি দেয়, যদি যুক্তি দিয়ে থাকে, তাদেরকে বলুন না আপনি গ্রামের সামনে এসে দাঁড়ান, না বাকি কাজটা আমরা করবো। করবে মনে হয়? তারা জানে একবার যদি স্টাম্প লেগে যায়, ও জীবনে আর তোলা যাবে না। তাই অনুরোধ করছি যে মাথা ঠান্ডা করে রাজনীতি করুন। দাদা দিদির জন্য আপনি আপনার পরিবারের লোকের সাথে বেইমানি করবেন, আপনার এলাকার লোকের সাথে বেইমানি করবেন, আপনার এলাকার মানুষকে কষ্ট দেবেন। অতটুকু 3-4 বছরের 4 বছরের বাচ্চাটা, 3 বছরের বাচ্চাটাকে আপনি তুলে কাছে তুলে কাছার মারবেন, তাকে আক্রমণ করবেন। আপনার বাড়ির বোন, আপনার বাড়ির মেয়ে, তাকে মারধর করবেন, তাকে তুলে নিয়ে চলে যাবেন। কি আপনারা কোন পর্যায়ে পৌঁছেছেন? মানে চতুষ্পদ জানোয়ারের থেকে কত খারাপ জায়গায় চলে যাচ্ছেন। তাহলে আপনারা মানে গরু ছাগল যদি বলিস, তারাও লজ্জিত হবে। যদি বলি ওরা গরু ছাগল, গরু ছাগলরাও লজ্জিত হবে। গরু ছাগলের মধ্যেও মানবতা আছে। এদের মানবতাটা কারা শেষ করছে খুঁজতে হবে, এদের দোষ নয়। এদের মানবতা শেষ করলো কারা? যারা শেষ করলো দেখুন, তারা অদৃশ্য আছে, তারা আর নেই পিকচারে। যাদের নামে এফআইআর হয়েছে, অভিযোগ দায়ের হয়েছে, তারা ধরা পড়ছে। আমরা তাদেরকেই ধরবো। কিন্তু আমি অনুরোধ করবো এটাই, ভোট আসবে যাবে, 5 বছর 2.5 বছর হয়ে গেছে, প্রায় 2.5 বছর হয়ে যায় না? আর হয়তো 3 বছর আছে। দেখতে দেখতে 3 বছর চলে যাবে। একটা সামান্য একটা পদ, উপসমিতি, এই পদটার জন্য আপনি একটি মেয়েকে তুলে নিয়ে চলে যাবেন? নির্বাচিত জনপ্রতিনিধিকে তুলে নিয়ে চলে যাবেন? মানে আপনাদের কারা শেষ করেছে? কালকে তো বলবে তাহলে আপনাকে পদ দেবো, আপনার বাড়ির মেয়েটাকে আমার বাড়িতে ঠান, তাহলে বাদ পাঠিয়ে দিতে পারে না। শুনতে খারাপ লাগছে নাকি? খারাপ লাগছে? অতীব দুঃখের সাথে বলছি, যদি এরা পদের জন্য অন্যের বাড়ির মেয়েকে তুলে নিয়ে চলে যেতে পারে, এই অসভ্যগুলোকে যদি বলে যদি কালকে বড় পদ দেবো, তোর বাড়ির মাকে বোনকে নিয়ে আয়, তাহলে তারা কি করবে? এরা শুনতে খারাপ লাগছে নাকি? কিছু করার নেই, শুনতে হবে। এখনো যদি জ্ঞান থাকে, ফিরুন, সঠিক রাস্তায় ফিরে আসুন। আপনাদেরকে কারা এই ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে, সেইগুলো খুঁজে বার করুন। আজকে আপনার কবরস্থান, আপনার মাদ্রাসা, আপনার মসজিদ হাতছাড়া হয়ে যাচ্ছে। আর যে ছাগলগুলোর জন্য আমার বোনটাকে তুলে নিয়ে গেলেন, সেই ছাগলগুলোর মুখে একটাও কথা নাই। কথা আছে? ভুল বলছি নাকি? খারাপ লাগছে কাউকে? আমার কিচ্ছু করার নেই। আমার এখানে রাজনীতি চুলোই যাক, এখানে আমার রাজনীতি ভোট কমে যাবে বলে ভাবি না। আমার ধনঞ্জয় বাবুর মাথা ফাটিয়েছে, আমার কাছে এটা বড় কথা। আমার ভাইয়ের মাথা ফাটিয়েছে, অনেক অন্যায় হয়েছে, মিথ্যা মামলা হয়েছে, অনেক সহ্য হয়েছে। একজন যেটা জনপ্রতিনিধির আপনি মাথা ফাটিয়ে দিচ্ছেন, আপনি কোন পর্যায়ে পৌঁছাচ্ছেন? তাহলে আপনাকে এত গর্হিত কাজ কারা করাচ্ছে, এটা ভাবতে হবে। কারা করাচ্ছে? যারা করাচ্ছে তারা দেখুন এসি রুমে বসে আছে, আর করছে যারা, তারা দিন আনে দিন খায়। সে বেটাকে খুঁজ নেন, তারও চর্বি প্রচুর, সে যদি একদিন না কাজে যায়, তারও হয়তো সংসার চলবে না। এরকম লোক আছে, আছে তো নাকি?
আমি কিন্তু কেউ বলেনি কারণ নাম, ঠিকঠাক বলতে পারছি তাহলে তো? হ্যাঁ, যারা আসছে চর্বি কত বুঝতে পেরেছো তো? ও ভাবছে ওর দাদা ওকে বাঁচিয়ে নেবে, ও ভাবছো দাদা বাঁচিয়ে দেবে। ওর দাদা কেন, ওদের মা যে আছে, কে মা বুঝতে পারছেন তো? ওর মাও বাঁচাতে পারবেন, এটুকু বলে রাখছি আমি। খাপে পড়ে গেলে তার প্রমাণ আমি দিচ্ছি তো। 5 জন 2019 সালে একটা খুন হয়েছিল লোকসভা নির্বাচনের সময়, 5 জনকে অ্যারেস্ট করেছিল 5 জনকে অ্যারেস্টের পরে বিচার হয়ে তাদের যাবজ্জীবন হয়ে গেল। যে 5 জনের যাবজ্জীবন হয়েছে তারা কারা? তারা তৃণমূলের সমর্থক, ওই ভোট লুট করতে হবে এই মর্মে কংগ্রেসের একজনকে মেরে দিয়েছিল। তাহলে তো ওদের মা বাঁচাতে পারতো তো ভাই, যে আমার জন্য ভোট লুট করতে চেয়েছিল, আমার দলের জন্য অন্যকে মেরে দিয়েছে, আমাদের জন্য মেরেছে, বাঁচাতে পেরেছে? কেন? খাপে পড়ে গিয়েছে। মমতা ব্যানার্জি হাত তুলে নেবে, ওই এটা পাড়ার চারানা নেতা। মমতা ব্যানার্জির কত কাছের মানুষ বলুন তো? পার্থ চ্যাটার্জি, সে এখন কোথায়? হ্যাঁ, জেলে আছে, তাকে বাঁচাতে পারছে না, তাকে বার করতে পারছে না। আর পাড়ার একটা চারানার নেতা এদেরকে মনে করি, এদেরকে এরা ভাবছে দাদা দিদি বাঁচিয়ে নেবে, এদেরকে দিয়ে হিংসা করিয়ে দিচ্ছে আর এরা মরবে। আপনারা ভুলে গিয়েছেন বকটুয়ের ঘটনা, মনে আছে আপনাদের? 11 জনকে মেরে দিয়েছিল রামপুরহাটের বকটুই, বীরভূম জেলার 11 জনকে মেরেছিল। এবার শুনুন, প্রথমে ভাদু শেখকে প্রথম মেরেছে, ঠিক আছে? ওই নাকি খুনের বদলা নেওয়ার জন্য 11 জনকে কুপিয়ে খুন করে, নাকি অ্যাসিড মানে পেট্রোল ডিজেল ঢেলে খুন করেছে। গ্রেফতার হলো কে? আনারুল শেখ। শুধু একটু নামগুলো মনে করার জন্য বলছি, চর্বি বেশি তো এদের, চর্বি বেশি। নামটা প্রথম হলো ভাদু শেখ খুন, তারপরে 11 জনকে যে খুন করেছে ওই নামের আগে মোহাম্মদ, নালে পিছনে শেখ, ঠিক আছে? তারপরে পুলিশ গ্রেফতার করলো কাকে? আনারুল শেখকে। এখন মামলা চলছে, অ্যারেস্ট হয়ে আছে, সিবিআইয়ের হাতে হেফাজতে একজন মারা গেল, তারও নাম কোনো এক শেখ। চর্বি বেশি এই শেখেদের, এই বোঝানোর জন্য বলছি ভাই, আমি কাউকে অপমান করছি না, কাউকে আমি অপমান করছি না। তাহলে কি হলো? আর ফলটা খেলো খেয়ে। মমতা ব্যানার্জি বলেছিলেন ওখানে গিয়ে, আনারুল যদি পুলিশকে না আটকাতো তাহলে এই ঘটনাটা ঘটতো না। আচ্ছা বলুন, আপনাদের পাড়াতে এই ধরনের আনারুল প্রচুর আছে, আনারুলের বাপার ক্ষমতা আছে পুলিশকে আটকাবার? যদি আনারুলের পেছনে একটা অদৃশ্য হাত না থাকে, অদৃশ্য হাত, দাদা দিদির হাত আছে, দাদা দিদি বলে দিয়েছে থানাকে যে আনারুলের কথা শুনবে, আনারুলের একদম মোদিজির মতো 56 ইঞ্চি হয়ে গেছে, যখন বেটা বিপদে পড়ে যায় 16 ইঞ্চিও থাকে না, তখন মোদিজির যেমন অবস্থা হয়ে গেছে। তো এবার আনারুল, আমি ধরে নিলাম আনারুল পুলিশকে আটকেছে, কিন্তু আনারুলের অতটা পাওয়ারটা কে দিল? তাকে, সে কি অ্যারেস্ট হয়েছে? তার নাম এসেছে? তাকে গ্রেফতার করেছে? কিছুই হয়নি। আনারুল পর্যন্ত এসে শেষ হয়ে গেল, কারণ আনারুলের পিছনে যে হাতটা আছে দাদা দিদির, সেটা অদৃশ্য হাত, আনারুল পর্যন্ত ফাঁসলো। তো এই যে ঘটনাটা ঘটিয়েছে, কত অবধি যাবে? দাদা দিদি অবধি যাবে কি? আমি যেতেও চাই না, কারণ আমি ভিজুয়ালি যাকে দেখেছি তার বিরুদ্ধে আমার লড়াই চলবে। আমি যারা এই কাণ্ড ঘটিয়েছেন তাদের বলবো, আজকে বাড়িতে বাড়ির লোকের সাথে কথা বলবেন যে ভালো কাজ করেছেন কি খারাপ কাজ করেছেন, আপনাদের ফিউচার কি হতে পারে একটু আলোচনা করবেন। করে নেওয়ার পরে যদি মনে হয় বাড়ির লোকের সাথে যে না আমরা খারাপ কাজ করেছি, আমার ধনঞ্জয় বাবু, যারা একসাথে আমরা রাত দিন উঠা বসা করি, কাকা ভাইপোর সম্পর্ক বাপ বেটার মতো সম্পর্ক, আমরা একে অপরে এতবার কাছে থাকি, তার উপর আক্রমণটা আমাদের ভুল হয়েছে। আমাদের ফজিলা কাজী, আমাদের বাড়ির মেয়ে, আমার মা, আমার বোন, আমার সাথে এটা ভুল হয়েছে। যদি মনে হয় মনে হয় বিবেকে দংশন লাগে, তাহলে আমি আপনাদেরকে একটা চান্স দিয়ে গেলাম মানবতার খাতিরে, কারণ আপনাদের দোষ নয়, আপনাদেরকে তো করানো হয়েছে। তাও বলে দিচ্ছি, একটা সময় দিয়ে গেলাম যে আপনারা অন্তত আমাদের যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন। আমরা তাহলে এটা একটু ভাববো যে আমরা ভালোবাসার দৃষ্টি দিয়ে দেখানো যায় কি যায় না। কি বলছি বুঝতে পেরেছেন? কি বলছি আমি? কথাটা কি, আমার কথাটা কি কাউকে খারাপ লাগলো? ওদেরকে ভুল বুঝিয়ে করিয়েছে ভাই,
ওই জন্য আমি এখান থেকে বলে গেলাম যে যদি বাড়িতে আজকে আলোচনা করবেন, তারা এই ভয়েস তো তারা পাবে, তাদের কাছে পৌঁছাবে। তাদের বলছি একটু ভাববেন আলোচনা করে, যদি মনে করেন যে আমরা অন্যায় করেছি, এই অন্যায় আমরা আগামী দিনে করব না, তাহলে আমাদের যারা নেতৃত্ব গোপনে এদের সাথে যোগাযোগ করবেন, তারপর আমরা বিবেচনা করব। তার একটা কথা বলছি, আমি কিন্তু ভয়ে কথা বলছি না, তার আগে কি বলেছি, জব্দ আমি নালে করব। আপনারা ভুলে যেতে পারেন, এরা ভুলে যেতে পারে, মামলা আছে, মামলা জব্দ করব, ছাড়বো না। আর ভুল স্বীকার করলে তারা কারো ট্যাপে পড়ে করেছে, সেক্ষেত্রে আমরা কনসিডারের একটা অপশন রাখতে পারি, কারণ মানুষ মাত্র এই ভুল করে, মানুষকে সুযোগ দেওয়া দরকার। আমি যেমন একদিকে একজন রাজনীতির নেতা হিসাবে আমার ফুরফুরা শরীফের একটা আমার ঐতিহ্য সাথে চলছে। কোনোদিনের জন্য আমি ফুরফুরা শরীফের পীরজাদা বলে আমাকে ভোট দিনে কথা আমি বলিনি আর বলবোও না, কিন্তু তারপরও আমরা একটা ঐতিহ্য নিয়ে চলি, সেক্ষেত্রে আমাদের একটা জায়গা থেকে যায় সিম্প্যাথির। গত কয়েকদিন আগে, গত মনে পরশু দিনকে বালি ব্রিজ দিয়ে আসছিলাম, একটা লরি বাঁ দিক দিয়ে আসছে, আমার ড্রাইভার চালাচ্ছে, ডান দিকে লরি, তিনটে বালি ব্রিজের ওপরে, তিনটে রো। আস্তে 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 বাঁ দিকের যে লরিটা ছিল সে ডান দিকে উঠে আসছে, না ইন্ডিকেটার আছে, না আছে কি আছে তা আছে, এর মধ্যখানে আমরা ঢুকে গেছি। আমরা মধ্যখানে রোদে যাচ্ছিলাম, তো মাথা তো গরম হবেই, ওর তো কিছু হবেই না, ওর একটু হালকা করে হয়তো একটা লোহা একটু মাখবে, আর আমাদের গাড়ি পুরো তো পার করে, আমার ড্রাইভার গাড়ি কন্ট্রোল করে নিয়ে দাঁড়িয়ে পার কন্ট্রোল করার পরে নামলাম, গিয়ে দাঁড় করিয়ে নামালাম। রাগও হচ্ছিল, জিজ্ঞাসা করলাম বাড়ি কোথা, বলে উত্তরপ্রদেশ। আমি চিন্তা করছি বেটাকে যদি ধরে থানাতেও তুলে দিই, উত্তরপ্রদেশ থেকে বেচারি ছেলে পুলেকে ছেড়ে এসে এখানে খাচ্ছে, পেটের জন্য এসেছে, পরিবার পরিজনের জন্য এসেছে, খুব রাগ হচ্ছিল। তোর মালিকের বাড়ি কোথা, ফোন লাগাও তাকে। তারপর হাওয়া করছিল, আমি ওকে বুঝিয়ে বললাম, দেখো তোমার গাড়ি ভাই বড় লরি, যদি তোমার গাড়ি আমার গাড়িকে মানে একটু হালকা করে টাচ করে দেয়, আমার গাড়ি 4টে পাল্টি খেয়ে যাবে, আমরা 4-5 জন মরে যাব। ও যখন একটুখানি বলছিলাম তখন বলছে আমার বাল বাচ্চা আছে। আমি বললাম দেখো আমি ছাড়া আমার সাথে যে কজন আছে সবার বাল বাচ্চা আছে, বললাম আমার যারা সিকিউরিটি সবাই বিয়ে শাদী করাচ্ছে, সবার বাড়িতে ছেলে পুলে আছে। হ্যাঁ আমার ছেলে নেই, আমার মা বা পরিবার পরিজন, আমার এত ভালোবাসার মানুষ আছে, তাহলে আমাদেরকেও তো ভাই একটু বাঁচতে হবে। বলে রাগ হচ্ছিল প্রচন্ড, বিশ্বাস করুন, মানে বড় বিপদ হয়ে যেত। কিন্তু কি করবো, দিনের শেষে বললাম যে আমাদের একটা সিম্প্যাথির জায়গা থাকে। আমি ওকে বললাম তখন এবারে এইভাবে গাড়ি চালাবেন না। জাস্ট আমি উদাহরণ দেওয়ার এটাই কারণ, আমাকে সত্যি বলছি, আমাকে প্রচন্ড মাথা আমার গরম হয়েছিল আমার এই যে ঘটনাটা যখন মালিক ভাই শুনিয়েছে। আর আমি আপনাদের বলছি, যদি রাত্রির মধ্যে না হতো আমি কিন্তু সকালে আসতাম। আর আমি টাইমিংটা কিভাবে ম্যানেজ করি আমাদের এই জানে। আমি বাইরে গিয়েছিলাম, আমার এক ছেলে মারা গিয়েছিল, পঞ্চায়েতের সদস্য। কোন অঞ্চলটা, ওটা আবু সিদ্দিক না, পঞ্চায়েত জেতা মেম্বার মারা গিয়েছিল অ্যাক্সিডেন্ট করে। বৃষ্টি হচ্ছিল প্রচন্ড, আমি বাইরে থেকে ফিরে বাড়ি যাইনি, যেহেতু আমার ভালোবাসার মানুষ। আমি এয়ারপোর্টে নেবে না, আপনার মনে আসছে না, হ্যাঁ ট্রেনে নেবে, গাড়ি নিয়ে সোজা ওখানে। আমার ছেলে পুলেরা বাইরে থেকে মানে যারা আসার কথা তার আগে এসে আমি পৌঁছে গেছি। তখন আমি আমার ভালোবাসার মানুষদের প্রতি, আমাকে 2-4টে কেউ যদি গালাগালি দেয়, দুধা মারলে আমার রাগ হয় না, কিন্তু আমার ভালোবাসার মানুষদেরকে যারা ডিস্টার্ব করে না, আমার মাথা ঠিক থাকে না। তাই আমার ভালোবাসার মানুষ তো এরা, আপনারা তো আমার ভালোবাসার মানুষ, আপনাদের ডিস্টার্ব করবে আমি চুপ করে থাকবো? হ্যাঁ, তবে একটা কথা, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা এর জবাব দেব। আজকে যারা এসেছেন, কটা বাজে গো? আচ্ছা, আপনারা কেউ এনার্জি লস হয়ে যাচ্ছে না তো? আমি এখন একটা নতুন বিষয়ে একটু আলোচনা করতে চাই, আপনারা শুনবেন? সেই বিষয়টা কি, ওয়াকফ সংশোধনী আইন 2025 বাতিল কেন করতে হবে, বা আমরা কেন বাতিল করার কথা বলছি, এটা শুনতে চাইছেন? কারো একটা হাত তুলুন তো। মায়েরা শুনতে চাইছেন তো? আপনারা শুনতে চাইছেন তো? ঠিক আছে, তাহলে এনার্জি আছে, 10-15 মিনিটের মধ্যে আমি শেষ করে দেবো। প্রথম কথা হচ্ছে, ওয়াকফ সংশোধনী আইনটা নিয়ে হিন্দু মুসলমানের মধ্যে লড়িয়ে দিতে চাইছে কারা?
শুভেন্দু অধিকারীরা, বিজেপিরা। আপনাদের মাথায় রাখতে হবে এই ওয়াকফ সংশোধনী আইনের সাথে হিন্দু মুসলমানের কোনো সম্পর্ক নাই। বিজেপি তার বন্ধু শিল্পপতিদের হাতে ভালো ভালো সম্পত্তিগুলো ওয়াকফে তুলে দেওয়ার একটা চক্রান্ত, এটা মাথায় থাকবে তো। এবার আসা যায় দুটো ভুল ধারণা ওয়াকফ আইন নিয়ে, ওয়াকফ নিয়ে আমার হিন্দু ভাইদের মধ্যে বিজেপি ঢুকিয়ে দিতে চাইছে। প্রথম ধারণাটা কি, বলা হচ্ছে আমার হিন্দু ভাইদেরকে বেশি করে বলছে, তোমার বাড়ির যে তুলসী তলা আছে না, প্রত্যেকের হিন্দু ভাইদের বাড়িতে একটা তুলসী তলা থাকে না, ওই তুলসী তলাতে এসে যদি ওয়াকফ বোর্ড বলে এটা আমার সম্পত্তি, ওটা নাকি ওয়াকফের সম্পত্তি হয়ে যাবে। যদি মন্দিরে যে বলে ওটা ওয়াকফের সম্পত্তি, তাহলে ওই মন্দিরটা নাকি ওয়াকফের হয়ে যাবে। তোমার বাড়িটাতে দাঁড়িয়ে যদি বলে এটা ওয়াকফের সম্পত্তি, তোমার বাড়িটাও নাকি ওয়াকফের হয়ে যাবে, এই বলে ভয় দেখাচ্ছে। আবার কি বলছে, এটা নিয়ে মামলা কোথায় হবে, ওয়াকফ ট্রাইব্যুনালে। ওয়াকফ ট্রাইব্যুনাল যদি ওয়াকফ বোর্ডের হয়ে রায় দিয়ে দেয়, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টও পর্যন্ত তোমার এই জায়গা তুমি ফেরত পাবে না। যদি এটা আমার হিন্দু ভাইকে বোঝানো হয়, স্বাভাবিকভাবে সে যতই সেকুলার হোক না কেন, সে হিন্দু ভাই কি বলবে, তাহলে ওয়াকফ বোর্ডটা তুলে দেওয়া দরকার। আমাকে যদি বলে ওয়াকফ বোর্ড আমার জায়গায় দাঁড়িয়ে বলবে এটা ওয়াকফের, ওয়াকফের হয়ে যাবে, আবার মামলা করলে যদি তোমার কি বলে, মামলা করলে ওয়াকফ ট্রাইব্যুনাল যেটা অর্ডার দেবে সেটাকে চ্যালেঞ্জ করে আর কোনো জায়গায় যাওয়া যাবে না, তাহলে আমিও বলবো ভাই ওয়াকফ বোর্ড তুলে দিক। হিন্দু ভাই বলার আগে আমি বলবো। কিন্তু এটা কি সত্যি কথা? এই ধরনের দেশের আইন হতে পারে? সম্পূর্ণ মিথ্যাচার করছে। আমি জাস্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। এই মুহূর্তে আমাদের পশ্চিম বাংলার কথা যদি বলি, ৭৬,০০০ বিঘা ওয়াকফ প্রপার্টি কি আছে, বেহাত হয়ে আছে, ওয়াকফ বোর্ডের কন্ট্রোলে নাই, অর্থাৎ তার আয়ত্তে নাই। জায়গা আছে, দলিল আছে, পর্চা আছে, সব আছে, কিন্তু দখলে নাই। কত বিঘা সম্পত্তি? প্রায় ৭৬,০০০ বিঘা সম্পত্তি। এবার বলুন, ওয়াকফ বোর্ড এতই শক্তিশালী, সে যদি এখানে দাঁড়িয়ে বলে এটা ওয়াকফের, তার হয়ে যাবে। আর এটা ছেড়ে ওই মাঠটার কথা আমি উদাহরণ দিয়ে বলছি, ওইটা ওয়াকফের মাঠ, জমিটা, ওটা উদ্ধার করতে পারছে না। এত আমি পাওয়ারফুল, আমি আপনার পুকুরটার কাছে দাঁড়িয়ে যদি বলি ওটা ওয়াকফ মানে আমার, আমার হয়ে গেল, আমি দখল পেয়ে গেলাম, আর পাশের বাগানটা আমার অলরেডি আছে, আমি সেটাকে উদ্ধার করতে পারছি না, বেদখল হয়ে আছে। বুঝাতে পারছি কি ভাই? আমার নিজের ৭৫,০০০ বিঘা সম্পত্তি বেহাত হয়ে আছে, তৃণমূলের নেতারা লুটে পুটে খাচ্ছে আর অন্যরা লুটে পুটে খাচ্ছে, সেটাকে আমি উদ্ধার করতে পারছি না। আমি নতুন জায়গায় দাঁড়িয়ে বলছি এটা আমার, আমাকে দিয়ে দাও। এটা হতে পারে? বিশ্বাস করবেন কেউ? এই বরঞ্চ ওয়াকফ সম্পত্তি, তার সম্পত্তি পাচ্ছে না বলে ট্রাইব্যুনালকে গিয়ে বলছে, ওয়াকফ ট্রাইব্যুনালকে কি বলছে, মাই লর্ড বা জাজ, স্যার আমি আমার সম্পত্তি উদ্ধার করতে পারছি না, একটু অর্ডার করে দাও যাতে আমি ওটা পেয়ে যাই। ওখানে হচ্ছে না, কলকাতা হাইকোর্টে যাচ্ছে। কলকাতা হাইকোর্টকে বলছে, বিচারপতিকে বলছেন যে আমি আমার ওই ওয়াকফ সম্পত্তি উদ্ধার করতে পারছি না, আপনি আমার অর্ডার করুন যাতে আমি আমার সম্পত্তিটা পাই। সুপ্রিম কোর্টে ছুটে চলে যাচ্ছে, কান্নাকাটি করছে ওয়াকফ বোর্ড গিয়ে যে আমি আমার ওয়াকফ সম্পত্তি উদ্ধার করতে পারছি না, বেদখল হয়ে আছে, আপনি অর্ডার করুন যাতে আমি উদ্ধার করে নিতে পারি। বুঝতে পারছেন তো? আবার বিজেপি বুঝাচ্ছে যেখানে দাঁড়াবে সেটা নাকি ওয়াকফের হয়ে যাবে। এটা মিথ্যাচার ভাই। তাহলে এটা একটা জায়গায় ক্লিয়ার হলো যে ওয়াকফ বোর্ড এই মন্দির মসজিদ বা কোনো জায়গাতে গিয়ে জায়গায় দাঁড়িয়েই বলে দেবে ওয়াকফের হয়ে গেল, সেটাই ওয়াকফের, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আর একটা উদাহরণ দিচ্ছি, আপনাদের এখানে ট্রেন লাইন কত দূর অব্দি আছে? নিশ্চিন্তপুর। সিঙ্গেল লাইন, ডবল লাইন যদি করার দরকার হয়, যদি জায়গা একবার না করা থাকে তাহলে কি করতে হবে? ভারত সরকার, রেলওয়ে দপ্তর
পশ্চিমবাংলা সরকারকে চিঠি দেয় যে আমি ওইখানে এই রেল লাইনটা করতে চাই, এই রেল লাইন করতে গেলে এত জায়গার দরকার, এই এই জায়গার উপর দিয়ে রেল লাইনটা হবে, ওইগুলো আপনি আমাকে দিন তুলে, তার পরিবর্তে আমি আপনাকে টাকা দেবো। দেশের প্রধানমন্ত্রী চাইলে পারবে? পারবে কি? তাহলে পশ্চিমবাংলা সরকারকে বলতে হবে, পশ্চিমবাংলা সরকার নোটিশ করবে, আপনি জমির মালিক, আপনাকে ডাকবে, আপনি যদি এগ্রি হন আপনাকে টাকা দেবে, তারপরে সই করে দেবেন, তার উপরে রেল যাবে। দেশের কাজে লাগবে, ভালো করে বুঝুন, দেশের কাজে লাগবে, সেটাও আপনার বিনা সয়ে ভারতবর্ষের রেলওয়ে দপ্তর নিতে পারছে না। আর ওয়াকফ বোর্ড আপনার জায়গা নিয়ে নেবে, এটা বিজেপির মিথ্যাচার। বিজেপি গল্প শুনিয়েছিল কি বছরে 15 লক্ষ টাকা দেব, 2 কোটি, সরি বছরে 2 কোটি চাকরি দেব, বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে গরিব মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেবো। নওশাদ সিদ্দিকীর কথা বাদ দিন, ধনঞ্জয় বাবু 15 পয়সা পেয়েছেন? উল্টে আমরা ধনঞ্জয় বাবুরা আরো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি, আরো বেশি লোক ব্যাংকের টাকা চুরি করলে বিদেশে চলে গেছে, আর যারা চুরি করেছে তাদের অধিকাংশ মোদির সব রাজ্যের লোক, কি গুজরাটের মানুষ। তাহলে এটা সম্পূর্ণরূপে মিথ্যাচার করা হচ্ছে, ওয়াকফ বোর্ডকে বদনাম করা হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে যে মিথ্যাচার, সেটা হচ্ছে যে আপনার ওয়াকফ ট্রাইব্যুনাল যে রায়টা দেবে সেটাই নাকি ফাইনাল রায়, এরপরে নাকি আর চ্যালেঞ্জ করার জায়গা নাই। এটা 100% অসত্য কথা বলছে। আমার সামনে উকিল সাহেব আছেন, আমি যদি ভুল বলি একটু ধরিয়ে দেবেন। সংবিধানের আর্টিকেল 226 এ বলা হয়েছে ওয়াকফ ট্রাইব্যুনাল শুধু ওয়াকফ ট্রাইব্যুনাল নয়, রাজ্যের কর্মচারীদের চাকরির ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, সেন্ট্রালের কর্মচারী যারা আছেন তাদের চাকরি বাকরি নিয়ে কোনো সমস্যা হলে তারা যদি যেখানে মামলা করে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, পরিবেশ বিষয়ে কোনো মামলা হলে ওটা গ্রিন ট্রাইব্যুনাল। এই ধরনের প্রায় ভারতবর্ষে 14-15 রকমের ট্রাইব্যুনাল আছে। এই ট্রাইব্যুনালের অর্ডার যদি পছন্দ না হয় তাহলে আপনি কি করবেন? এরা বলছে আর যাওয়ার কোনো জায়গা নাই, কিন্তু আর্টিকেল 226 বলছে, সংবিধানের 226 নম্বর ধারা বলছে এই অর্ডারটাকে আপনি চ্যালেঞ্জ করে হাইকোর্টে যেতে পারেন, সুপ্রিম কোর্টেও যেতে পারেন। তাহলে যারা এই মিথ্যাচার করছে আজকের পর থেকে যদি আমাদের সামনে পড়ে তার জবাব আমরা দিতে পারবো তো ভাই? দিতে হবে। এবার আসা যাক কেন এর বিরোধিতা করছি। মোদিজি তো বলছেন, বিজেপি বলছেন আমার যে মায়েরা বসে আছেন মুসলিম মহিলাদের উপকার করবে, মুসলিম মহিলাদের মধ্যে যারা ডিভোর্সি বা যারা বিধবা তাদের উপকার করবে, মুসলিম বাচ্চাদের উপকার করবে। এক কথায় মুসলমানদের উপকার করার জন্য নতুন আইন নিয়ে এসেছে। আর আমি এত বড় বোকা, এত বড়ই আমি মানে কি বলবো, আপনাদের উপকার করবে আর আমি তার বিরুদ্ধে মামলা করেছি সুপ্রিম কোর্টে। আমি তো খুব খারাপ কাজ করে ফেলেছি ভাই, তাহলে কি বলেন? আবার আমি বিজেপির দালাল, বিজেপির হয়ে আমি কাজ করি, বিজেপির টাকাতে আমি চলি, আবার বিজেপির নিয়ে আসা আইনের বিরুদ্ধে আমি মামলা করছি। মোদি কি পাগল নাকি? আমাকে শুধু টাকা দিয়ে যাচ্ছে, আমি ওর বিরুদ্ধে মামলা করছি। বুঝতে পারছেন না? আমি বিজেপির দালাল, আবার বিজেপির বিরুদ্ধে আমি মামলা করছি। বুঝতে পারছেন? ক্লিয়ার হচ্ছে তো? যে বিজেপির শত্রু সে বিজেপির বিরুদ্ধে মামলা করছে না, তাহলে কেন? খুঁজতে হবে না? হ্যাঁ, আসল কে নকল কে এটা খুঁজতে হবে আপনাদেরকে। যাক, আমি ফিরে আসি। কি বলছিলাম? মুসলিম মহিলাদের মুসলমানদের ভালো করবে, মোদি মুসলমানদের ভালো করবে। আমার মাথা খারাপ হয়ে গেছে ভাই, সত্যি বলছি। মোদি গরিব হিন্দুদের ভালো করে না, মুসলমানদের তো দূরের কথা। কারণ আমি বলবো, এই যে আফফান ঝড়ে হয়েছিল, যে ক্ষতিগ্রস্ত হয়েছে, যদি আমি পার্সেন্টেজ দেখি 70% হিন্দু ভাই ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই না? এই যে টাকাটা পাঠিয়েছিল ও লুট হয়েছে, যারা টাকা লুট করলো
মোদিজি বলতে পারতো তো যে হিন্দুরা টাকা তাদের ঠিকঠাক পায় না, যে বেটাগুলো আফান ঝড়ের সময় ইয়াস ঝড়ের সময় ক্ষতিপূরণ লুট করেছে তাদেরকে ধরে আমি তিহার জেলে ভরে রাখবো। করেছে সব ভেতরে দেখুন হয়তো ভাগ যোগ করে নিয়েছে। মোদি গরিব হিন্দুদের ভালো চাই না, আবার মুসলমানদের ভালো চাইবে। শুনে আমার মাথা খারাপ যে মোদি মুসলমানদের ভালো চাইবে। আমি আইনগুলো পড়লাম, আইনের মধ্যে কটা বাজে, আইনের মধ্যে বেশ কিছু ভুল ভ্রান্তি আছে। আমি কয়েকটা, আচ্ছা 3 মিনিটে শেষ করে দেবো। আর আইনের মধ্যে বেশ কিছু ভুল আছে, আমি কয়েকটা ছোট্ট ছোট্ট উদাহরণ দেবেন, হাসি লাগবে শুনে, তবে এইগুলো কি উপকার করছে বুঝতে পারবেন। ওয়াকফ বোর্ডের সম্পত্তি থেকে কি হয়, ওয়াকফ বোর্ড দু রকম ভাবে ম্যানেজমেন্ট হয়। ওয়াকফ সম্পত্তি একটা মোতোয়াল্লি দ্বারা পরিচালিত হয়, আর একটা ডাইরেক্ট ওয়াকফ বোর্ড ম্যানেজমেন্ট করে। মোতোয়াল্লি যে সম্পত্তিগুলো দেখভাল করে, ধরুন এই পুকুরটা আছে, এই পুকুরটা 1 বছরের জন্য লিজ দিয়ে হোক যাই দিয়ে হোক 10,000 টাকা, এখান থেকে 7% টাকা ওয়াকফ বোর্ডকে পাঠাতে হবে। বুঝে আসছে? 7% টাকা পাঠাচ্ছেন, এই ধরনের 7% টাকা পাঠিয়ে পাঠিয়ে ওয়াকফ বোর্ডে জমা হয়। ওই টাকাটা দিয়ে ওয়াকফ বোর্ড কি করে, মুসলিম মহিলাদের বিবাহের জন্য সহযোগিতা করবে, মুসলিম মহিলাদের আর্থিক সহযোগিতা করবে, মুসলিম বাচ্চাদের পড়াশোনার সহযোগিতা করবে। শুধু তাই নয়, মুসলমান পরিবারের লোকজনের 0 ইন্টারেস্টে যাতে লোন পায়, অর্থাৎ এখান থেকে টাকা নিয়ে সেটা ব্যবসা বাণিজ্য করতে পারে, প্রতিষ্ঠিত হতে পারে, তার ব্যবস্থা হবে। 100 টাকা ইনকাম হলে 7 টাকা ওয়াকফ বোর্ডে যাবে। মোদিজি নতুন যে আইন নিয়ে এসেছেন, ওই আইনটাতে কি করেছে, 100 টাকা ইনকাম হলে 5 টাকা ওই বোর্ডকে দিতে হবে। বলুন বোর্ড শক্তিশালী হলো না দুর্বল হলো? বলুন একটু জোরে বলুন না, ভালো লাগবে বুঝতে, তাহলে পাচ্ছেন। তাহলে 100 টাকাই আগে ছিল 7 টাকা, এখন হচ্ছে 5 টাকা। এবার যত ওই বোর্ডে টাকা জমা হবে, ওই টাকা নিয়েই তো মুসলিম মহিলাদের বিবাহের জন্য খরচ হবে। ওই বোর্ডে যদি মোদিজি বলতো 7 টাকার পরিবর্তে 14 টাকা দিতে হবে, তাহলে এই স্টেজ থেকে আমি মোদিজিকে ধন্যবাদ জানাতাম। কেমন উপকার করছে বুঝতে পেরেছেন? বোর্ডকে আরো দুর্বল করে দিচ্ছে। আগে ছিল ওয়াকফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে 2 বছর পর্যন্ত জেল হবে। মোদিজি এসে নতুন যে আইনটা করেছে, ওয়াকফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে 6 মাস জেল হবে। তাহলে মুসলমানদের বা ওয়াকফ সম্পত্তির জন্য ভালো হলো না খারাপ হলো? মোদিজি জলটা কমিয়ে দিল, মানে তাহলে দুর্নীতিটা বাড়াও তুমি, তাই না? যদি মোদিজি এসে বলতেন যে ওয়াকফ সম্পত্তির দিকে কেউ তাকাবে না, মুসলিমদের সম্পত্তি, যারা ওয়াকফ সম্পত্তি লুট করে রেখেছো তাদেরকে বলছি এই সময় দিচ্ছি, এর মধ্যে ছেড়ে দাও, না হলে আমি নতুন আইন নিয়ে এসেছি। আগে ছিল 2 বছর, যে ওয়াকফ সম্পত্তি নিয়ে দুর্নীতি করবে তাকে 12 বছর জেলের মধ্যে রাখা হবে। তাহলে মোদিজিকে তো আমি স্যালুট জানাতাম। সেটা কি করেছে? এবার আসা যাক, মোদিজি আরো কত ভালো আপনার উপকার করেছে শুনুন। মোদিজি উপকার করেছে মানে তো ভাবতেই হবে। কৃষকদের উপকার করেছিল, কৃষকরা এত বোকা ওই জন্য প্রতিবাদ করেছিল, এমন প্রতিবাদ করেছিল আইন বিল আইনটা ওদের হাঁটু গেড়ে বসতে হয়েছে। এবার আসা যাক, 1963 সালে ভারতবর্ষে একটা আইন আছে, ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট 1963। ওই আইনে একটা আইন আছে, ওই আইনের ধারাই বলা আছে, এই এটা ব্যক্তি মালিক তো জায়গাটা, এটা ব্যক্তি মালিক, কাগজপত্র সব থাকছে, কিন্তু এই জায়গায় কেউ যদি 12 বছর বসবাস করে না, তাকে আপনি তুলতে পারবেন না, বিকজ অফ ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট 1963 সেকশন অনুযায়ী আপনি এই জায়গা থেকে তাকে তুলতে পারবেন না। আইন আদালত গুলো যেখানেই যান না কেন, ওকে আপনাকে হিস্সা দিতেই হবে। এটা হচ্ছে লিমিটেশন অ্যাক্ট অনুযায়ী, ঠিক আছে? এবার ভালো করে বুঝুন, এতদিন পর্যন্ত কোন ধর্মীয় সম্পত্তিতে 12 বছর কেন 22 বছর কেউ বসবাস করলে যখন ইচ্ছা চাইবে আইনে লড়াইয়ে সে দাঁড়াতে পারবে, তাকে উঠে যেতে হবে। হ্যাঁ, আমার ধনঞ্জয় বাবুরা কালী ঠাকুর, সরস্বতী ঠাকুর, বিভিন্ন ঠাকুরকে যে যাকে ভালোবাসে মানে তাকে তো ঠাকুরের নামে সম্পত্তি উৎসর্গ করে, জানেন তো? আপনাদের এখান থেকে তো অনেকটা কাছে। আমি তো বলছিলাম ড্রাইভারকে, এ কি বলে
গঙ্গাসাগরে চলে যাব নাকি, শুধু এদিকে এসেই যাচ্ছি ওই মুখ থেকে গাড়িও জোরে ছুটছে, রাস্তাও শেষ হয় না। আমি গঙ্গাসাগরে চলে যাব নাকি? তো গঙ্গাসাগরে যে মন্দির আছে, মন্দিরের সম্পত্তি আছে, তো ওই মন্দিরের সম্পত্তিতে তো না, এই জায়গাটা মন্দিরের একটা জায়গা আছে, ওই মন্দিরের কিছু কাজে এখন লাগেনি, কেউ বসে গিয়েছে। 22 বছর বসে থাকলেও ওই মন্দির কমিটি যখন চাইবে ওকে তুলে দিতে পারবে, কোর্টে গেলে দাঁড়াবে না মামলা। কেন? ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট ধর্মীয় সম্পত্তির উপরে প্রযোজ্য নয়। ঠিক একইভাবে ওয়াকফ সম্পত্তির উপরেও 12 বছর কেন, 22 বছর কেন, 32 বছর কেউ বসবাস করলেও যখন চাইবে ওয়াকফ বোর্ড তুলে দেবে, এবং ওটা নিয়ে মামলা করলে মামলা দাঁড়াবে না। অর্থাৎ লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য ছিল না। 107 নম্বর সেকশন ছিল 1995 সালের যে ওয়াকফ আইনে। মোদিজি আপনার ভালো চাইবার জন্য কি কতটা ভালো চাইছে দেখুন, এসে নতুন আইনে লিমিটেশন অ্যাক্ট ওই যেটা আছে 107 কে অমিট করে দিল, তুলে দিল। তাহলে কেউ যদি 12 বছর ওয়াকফ সম্পত্তির উপরে বসে থাকে, সেই সম্পত্তি সে একটা সত্তার মালিক হয়ে গেল। তো এটা ভালো হলো না খারাপ হলো বলেন? ভয়ঙ্কর খারাপ নেবে আসলো ওয়াকফ সম্পত্তির জন্য। এবার 12 বছর আছে কি 12 দিন বসে 12 বছরের কাগজ তৈরি করে নিল, বলতে পারবেন আপনি? কি 12 ঘন্টা বসে 12 বছরের কাগজ তৈরি করলে কে বলতে পারবেন? তাহলে বিতর্ক হবে, কেস কাবারি হবে, ওই জায়গাটা ওয়াকফ আর উদ্ধার করতে পারবে না। এবার বুঝুন কেমন ভাবে ধ্বংস করবে। একটা উদাহরণ দিই আপনাদের। হাড়োয়া পীর গোরাচাঁদ আব্বাসী রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন অনেকে আপনারা, বিখ্যাত একজন আল্লাহর ওলি। তো তার মাজারের সম্পত্তি হচ্ছে 1000 বিঘা। কত? 1000 বিঘা ওয়াকফ সম্পত্তি। এখন সেটা কমতে 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 995 বিঘা সম্পত্তি এই দিদির দলের লোকেরা তার আগে থেকে খেতে খেতে দিদির দলের লোকেরা শেষ করেছে, খেয়ে ফেলেছে। আছে কত বিঘা সম্পত্তি? 5 বিঘা খুব বেশি হলে। কিন্তু ওয়াকফ টোটালটা 1000 বিঘা। আগে যে আইন ছিল, যে কোনো সময়ে সিট দ্বারা যুক্ত শুধু একজন সরকারের দরকার, এতটুকু একটা সরকারের দরকার যার সিট দ্বারাটা ঠিক আছে, সে দাঁড়িয়ে থেকে ওই বাকি 995 বিঘা সম্পত্তি উদ্ধার করে মাজারের হাতে তুলে দেবে। আইনটা কিন্তু ছিল। আর এখন যে নতুন আইন এসেছে, কোশ্চিন কালেও মাথা ঠুকে মাথা ফাটিয়ে দিলেও আর 995 বিঘে সম্পত্তি উদ্ধার হবে না। তাহলে এটা ওয়াকফের সম্পত্তির জন্য ভালো হলো না খারাপ হলো বলেন? এই ধরনের মোদি ভালো করছে আপনার, এটা মোদি ভালো করছে। বলে রাখি আপনাদের এই ধরনের অনেক আছে, আর সময় নষ্ট আপনাদের করব না, শুধু এতটুকুই কথা বলে ছেড়ে দেব। ওয়াকফটা হিন্দু মুসলমানের লড়াই নয়, মাথায় রাখবেন। এই ওয়াকফটা বিজেপির বিরুদ্ধে লড়াই, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে। এই ওয়াকফটা কোনো হিন্দুর বিরুদ্ধে লড়াই নয়। জানেন, আপনাদের জেনে রাখতে হবে, পার্লামেন্টের যখন উভয় কক্ষে এই ওয়াকফ আইনের বিরুদ্ধে যারা বলিষ্ঠ কণ্ঠে সওয়াল করেছে, যারা সওয়াল করেছে, তাদের মধ্যে 100 জনের মধ্যে 95 জন হিন্দু, দলিত, আদিবাসী, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। তারা যুক্তি তর্ক দিয়ে মোদির নিয়ে আসা আইনের বিরোধিতা করেছে। যদি হিন্দু মুসলমানের লড়াই হতো, তাহলে ওই হিন্দুগুলো, ওই আদিবাসীগুলো, ওই খ্রিস্টানগুলো আপনার আইনের হয়ে কথা বলতো ভাই? এটা মাথায় রাখবেন, হিন্দু মুসলমানের লড়াই নয়। শুধু তাই নয়, সুপ্রিম কোর্টে মামলা চলছে। আমি নিজে মামলা করেছি। আমার নিজের 6 থেকে 7 জন অ্যাডভোকেট আছে, দেখবেন অ্যাডভোকেট অন রেকর্ড, ওই রেকর্ড লিস্টে দেখতে পাবেন আমার মামলাতে 4 জন আমার নন মুসলিম ভাই, হিন্দু ভাই। তাহলে বলুন, যদি মুসলমানদেরই সমস্যা হতো বা হিন্দু মুসলমানের যদি সমস্যা হতো, তাহলে আমার নন মুসলিম ভাই আমার হয়ে মামলা করতো, বলতো ভাই তোমার, আমি হিন্দু তুমি মুসলমান, আর হিন্দু মুসলমানের লড়াই, আমি কেন তোমার হয়ে মামলা করব? করতো কি? এটা মাথা থেকে তাহলে সরিয়ে দেন। শুধু আমি নয়, সারা ভারতবর্ষ থেকে প্রচুর মামলা সুপ্রিম কোর্টে হয়েছে এই মোদিজিদের নিয়ে আসা আইনের বিরুদ্ধে। যারা মামলায় লড়াই করছে 90 থেকে 95% অ্যাডভোকেট কিন্তু আমার হিন্দু, আমার খ্রিস্টান, আমার আদিবাসী, ভিন্ন শিখ সমাজের
মানুষ। শুধু তাই নয়, একটা শিখ সংস্থাও মামলা করেছে, একটা হিন্দু সংস্থা মামলা করেছে কেরলের। তার হিন্দু সংস্থা হয়ে বলছে কি, যে আইনটা মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, এই আইনটাকে প্রত্যাহার করা হোক। মানে বুঝতে পারছেন? এটা মাথায় রাখবেন। মোদিজির বন্ধুদের ভালো ভালো জায়গাগুলো নজরে পড়েছে, সেটা দখল করার জন্য এই আইন করছে। এর বিরুদ্ধে আমাদের মাঠে ময়দানে লড়াই করতে হবে। যতই মমতা ব্যানার্জি তার দলের সাঙ্গপাঙ্গরা বলুক না কেন, দিল্লিতে গিয়ে আন্দোলন করতে হবে। তাই সময়ের সাথে আমরা তাদের বুঝিয়ে দেব, আমরা এই বাবুর মহলে আন্দোলন করব কাপ নিয়ে। আমরা কুলপিতে করব, কাকদ্বীপে করব, সাগরে করব, বসিরহাটে করব, মিনাখাতে করব, বারাসাতে করব, পশ্চিম বাংলার অলিতে গলিতে ওয়াকাপ নিয়ে আন্দোলন করব। যদি কেউ পারে সেটা রুখে দেখাতে বলুন। আর আপনাদের বলে রাখছি, একটা ওয়াদা করুন, শপথ নিন, 2026 সাল আসছে, যখন আপনার মাদ্রাসা মসজিদের জায়গা বিজেপি কেড়ে নেওয়ার চেষ্টা করছে, সেই সময় আপনার পাশে দাঁড়ানোর দরকার ছিল রাজ্য সরকারে। যেই রাজ্য সরকার আপনার পাশে না দাঁড়িয়ে আপনাকে দিল্লি যাওয়ার নিদান দিচ্ছে, 2026 সাল আসছে, এই আমরাও কিন্তু ইভিএম মেশিনের সামনে গিয়ে এই রাজ্য সরকারকে জবাব দেবো। তো ভাই হবে তো? দেখেন, ভালো লাগলে খাম চিহ্ন দেবেন, না ভালো লাগলে দেবেন না, জোর করব না। তবে আমি অনুরোধ করছি, এই বলার সাহসটা আর থাকবে না। 2026 সালে আপনার ভোটটা জোড়া ফুল ছাড়া ভোট দিন। কি বলছি বুঝতে পারছেন না? এই বড় ফুলের কোনো প্রশ্ন আসছে? উপচে গেছে। ওই যে ডায়লগ দিয়েছে শেষ হয়ে গেছে, শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি সব নিজেদের মধ্যে সব ভাগ বট্টা করে নিচ্ছে। ও পাড়ার হিন্দু মানুষরাও বুঝে গেছে, হিন্দু হিন্দু ভাই ভাই। আমার তিলোত্তমা বোন, তারকে যারা খুন করলো এখনো তাদের সঠিক বিচার করতে পারছো না, আর শুভেন্দু অধিকারী তুমি চুপ করে আছো। ও বাংলার হিন্দু ভাইরাও বুঝে নিয়েছে যে তোমরা তোমাদের গদি বাঁচানোর জন্য হিন্দু হিন্দু ভাই ভাই করে আর হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লাগাতে চাইছো। ও হতে দেবে না কিন্তু। আর তাহলে আমাদের কে কি করতে হবে? জোড়া ফুলে কিন্তু আমরা মায়েরা হবে তো নাকি? যে মাদ্রাসা মসজিদ কেড়ে নিতে চাইছে বিজেপি, তার হয়ে আন্দোলন, তার বিরুদ্ধে আন্দোলন করতে গেলে যারা বলছে দিল্লিতে গিয়ে করো, তাহলে তারা বিজেপির থেকে কোন অংশে কম ভাই? তারা আর বিজেপি কিছু আলাদা নয়। তাহলে ইভিএম মেশিনের সামনে গিয়ে আগে দেখে নেবেন কোথায় বিজেপি আর কোথায় তৃণমূলের সিম্বলটা আছে। ওই দুটো বাদে আপনার যেখানে ইচ্ছা দেবেন। যদি খাম চিহ্ন দিতে পছন্দ হয় দেবেন, যদি না পছন্দ হয় নোটা আছে নোটাতে দেবেন, কিন্তু তৃণমূলকে ভোটটা দেবেন না। একবার শিক্ষা দেবেন, তাহলে সব বাবু ঠান্ডা হয়ে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি পরিশেষে আস্তে আস্তে বিদায় নেন একটা কথা বলবো। আচ্ছা, কোনোদিন মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী হাতাহাতি লড়াই হতে দেখেছেন? আমার সাথে মমতা ব্যানার্জি কোনোদিন হাতাহাতি লড়াই হতে দেখেছেন? অভিষেক ব্যানার্জি, মোহাম্মদ সেলিম সাহেবের কোনোদিন হাতাহাতি লড়াই হতে দেখেছেন? উল্টে আমরা কি দেখেছি? সুজন চক্রবর্তী, পার্থ চ্যাটার্জি, দিলীপ ঘোষ এক জায়গায় বসে চা খাচ্ছে। কুণাল ঘোষ, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার জন্মদিনের কেক কাটছে। ওরা মারপিট করছে না। আর আপনারা এতটা নির্লজ্জ হয়ে যাচ্ছে, আমরা বুতে বুতে মারপিট করছি। আমাদেরকে কে বোঝাচ্ছে কাদের জন্য মারপিট আমরা করছি? একটু আমরা ভাবছি না? হ্যাঁ, আমাদেরকে কোন জায়গায় এরা নিয়ে যাচ্ছে? যারা আমাদেরকে মারপিট করতে বলছে, তারা অ্যাসেম্বলিতে পাশাপাশি বসে গল্প করছে, চা খাওয়াচ্ছে। আর যাদের জন্য মারপিট করছেন, তারা চা খাওয়াচ্ছে এসি রুমে বসে। আর যারা মারপিট করছেন কি হচ্ছে? ওই আমার 4 বছরের বাচ্চাটার নাম কি, ইসিকা কাজী, এখনো আতঙ্ক তার কাটছে না। যে ট্রমায় পড়েছে সেটা এখনো কাটছে না। তা আপনার বাড়িতে একটা 4 বছরের বাচ্চা আছে তো? আপনি একটা মহিলাকে তুলে নিয়ে চলে যাচ্ছেন, আপনার বাড়ি মা বোন নাই? কার কথা শুনে আপনার যখন একটা মেয়েকে তুলে নিয়ে যাচ্ছেন, আপনার বাড়ির মা বোনের কথা ভাবছেন না? আমাদের যখন ধনঞ্জয় বাবুর মেরে মাথা ফাটাচ্ছেন, আপনার বাপের বয়সী লোক সে, আপনার বাড়িতে এই ধরনের বয়স্ক লোক নাই? এগুলো কে করাচ্ছে আমাদেরকে? এটা ভাবতে হবে। আমাদের মধ্যে এইটা যারা ঢোকাচ্ছে, তারা দেখুন এসি রুমে বসে চা খাচ্ছে আর মিডিয়ার সামনে বসে বলছে সৌজন্যতা রাজনীতি করতে হবে। ও নওশাদ ভাই খুব ভালো ছেলে, ও অভিষেক ব্যানার্জি খুব ভালো ছেলে, ও শুভেন্দু অধিকারী আপনার আগে বড় বড় কথা বলে কিন্তু লোকটা খুব ভালো, এই বলে তারা সব সেটিং করে রেখে দিয়েছে। সব পাঁচিলে উঠে ব্যাটারা বসে আছে। কালকে কোনো দল চেঞ্জ হলে লাপাং করে লাফ মেরে চলে যাবে। আর আপনার পাড়াতে মারপিট ফারপিট করিয়ে, হিংসা করিয়ে, এ কেস ফেস খেয়ে একেকার হয়ে যাচ্ছে, কবরে চলে যাচ্ছে, কেউ শ্মশানে যাচ্ছে। আর ওই বেটাগুলো নেতার ছেলে নেতা হচ্ছে, আপনাদের গুন্ডা মস্তানের ছেলে মস্তান বানানোর চেষ্টা করছে। এগুলোকে বন্ধ করতে হবে। অনেক লাঠিয়াল বাহিনী হয়েছিলেন, অনেক মারপিট করেছেন। এবার বলুন ওদেরকে যে এবার আমরা নেতা হব, তোমরা আমাদের হয়ে দুটো মারপিট করো তো দেখি। দেখবেন সব বেটা আসবে না, কেটে পড়বে।
যারা মারপিট করতে পাঠায় তারা কি মারপিট করতে আসবে? জানে মামলা খেয়ে গেলে লাইফ লাইফ শেষ হয়ে যাবে। আমি আপনাদের অনুরোধ করব, এলাকার পাড়া প্রতিবেশী সে সম্পর্কটা বজায় রেখে আপনারা রাজনীতি করুন। আমি আমার কথাও বলছি, এই একটা অঘটন ঘটলে আমি ফুরফুরা থেকে আসতে কত ঘন্টা টাইম লাগবে? 4 ঘন্টা। কিন্তু আপনাকে আপনার পাশের বাড়ির লোক কিন্তু আগে আসবে। সে তৃণমূল করতে পারে, বিজেপি করতে পারে, আইএসএফ করতে পারে, কংগ্রেস করতে পারে, সিপিএম করতে পারে, দেখার দরকার নেই। সর্বপ্রথম পরিচয় কি হবে আপনাদের? আপনারা প্রতিবেশী। এটা মাথায় থাকবে তো ভাই? মুরব্বী যারা আছেন তাদের উদ্দেশ্যে আমার এটা কথা, একটা শেষ কথা, যে আপনারা এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা থাকে, যে জয় দল করুক না কেন, সেগুলোকে আপনাদের একটু বেশি দায়িত্ব নিতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আপনারা সুস্থভাবে চলে যাবেন, রাস্তায় কোনো সমস্যা আপনারা করবেন না, যেমন শান্তিভাবে আবার এইরকম ভাবে ভাইজানেরা আদর্শ নিয়ে সকলে বাড়ি চলে যাবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। Oi. Raz, Beto, hey. Raz. Oi.